সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহে। আমরা গত সপ্তাহে দেখেছিলাম ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং একটি কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল। এই সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে দেখা যাচ্ছে ৩ কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা। এর পাশাপাশি আমরা দেখেছি গত সপ্তাহে ডেইলি এভারেজ লেনদেন ছিল ১৪৭৫ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১৫০০ কোটি টাকার কাছাকাছি। এই সপ্তাহে যে ডেইলি এভারেজ লেনদেনের গতি রয়েছে সেটি ১,০০০ কোটি টাকার কাছাকাছি রয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন প্রায় ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা কমে যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। এবং এর অন্যতম প্রধান কারণ হিসেবে বাজার বিশ্লেষকরা বেশ কিছু অনুসন্ধান করে তথ্য দিয়েছে। এর মধ্যে প্রথম রয়েছে মার্জিন ঋণ বিধিমালা। আপনারা জানেন মার্জিন ঋণ বিধিমালা পরিবর্তনের জন্য কিছু পত্রিকায় মার্জিন ঋণ বিধিমালার সুপারিশগুলো দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে একটি নিয়ম নিয়ে সবার মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে, যে নিয়মটি বিমা খাতকে প্রভাব ফেলেছে। এর মধ্যে আপনাদেরকে বলে রাখি, নতুন যুক্ত করা হয়েছে পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও। এই রেশিওর অন্যতম মাধ্যম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু দিয়ে রেশিও নির্ধারণ করা, যেক্ষেত্রে আমরা দেখেছি ব্যাংকের ক্ষেত্রে ১:১ পিবি রেশিও দেওয়া হয়েছে সুপারিশমালাতে। অর্থাৎ ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালুর সমান যদি প্রাইস থাকে তাহলে ১:১, অর্থাৎ ব্যাংকের যে লেনদেন করা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ যারা করেছে তারা ১:১ ঋণ পাবে। কিন্তু বিমা কোম্পানির ক্ষেত্রে এটি ৩ করা হয়েছে। অর্থাৎ পিবি রেশিও যদি ৩ হয়ে থাকে তাহলে বিমা খাতের যে কোম্পানিগুলো রয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫৮টি বিমা কোম্পানি রয়েছে, এই ৫৮টি কোম্পানি শুধুমাত্র মার্জিন ঋণ পাবে যদি পিবি রেশিও ৩ হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে ৫৮টি কোম্পানির মধ্যে মাত্র ৭ থেকে ৮টি কোম্পানি এটি কোয়ালিফাই করে, অর্থাৎ বাকি ৫০টি কোম্পানি এই নতুন ক্রাইটেরিয়া থেকে বাদ পড়ে যায়, অর্থাৎ মার্জিনের জন্য অযোগ্য হয়ে যায়। যার কারণে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বিএসইসি বরাবর অনেক প্রতিষ্ঠানই অনুরোধ করেছে যে যেন এটি পুনরায় বিবেচনা করে, যেহেতু এটি মতামত পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে বিএসইসিও জানিয়েছে যে এগুলো আমলে নিয়েই বিএসইসির যে মার্জিন ঋণ বিধিমালা এটি পরিবর্তন করা হবে। এর পাশাপাশি ইরান আমেরিকার যুদ্ধের কারণে কিছুটা প্রভাব পড়েছে। এই যুদ্ধের কারণে আমরা জানি ডলার ক্রাইসিস আবার নতুন করে দেখা দিয়েছে, জ্বালানি সংকটও কিছুটা রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা এই সপ্তাহে লেনদেনের গতিটা অনেকখানি কমে যেতে দেখছি। এবং এই অনেকখানি কমা মানে ২৫ থেকে ২৭% লেনদেন কমে যাচ্ছে এক সপ্তাহের ব্যবধানে। সূচক কিন্তু এখনও ৬,০০০ পয়েন্ট ছাড়াতে পারেনি। গতকাল আমরা দেখেছি ৫,৮৭১ পয়েন্টে ছিল, কিছুক্ষণ আগে আমরা দেখেছি সূচক ৫,৮৫৪ পয়েন্টে রয়েছে। সব কিছু মিলে সূচক এখনও ৬,০০০ পয়েন্টের নিচে রয়েছে। অ্যালার্মিং বিষয় হচ্ছে গত সপ্তাহের তুলনায় লেনদেন ডেইলি কমে গিয়েছে ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা। লেনদেনের গতি যখন কমে যায় এটি মনে করিয়ে দেয় যে আসলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যায়। এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছে যে মার্জিন ঋণ বিধিমালায় যে প্রস্তাবটি রয়েছে পিবি রেশিও নিয়ে, এটি যেন পুনর্বিবেচনা করা হয়। কারণ পিবি রেশিওতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে মার্জিন ঋণ পেলেও বিমা খাতের মাত্র ৫৮টি কোম্পানির মধ্যে ৭-৮টি কোম্পানি মার্জিন ঋণ পাবে। এক্ষেত্রে আপনারা জানেন যে বিমা কোম্পানির স্ট্রাকচার একটু ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে একটি খাতকে যদি পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয় এটি পুঁজিবাজারের জন্য কখনোই মঙ্গলজনক হবে না বলে বাজার বিশ্লেষকরা বলছেন। আমরা এখন দেখে নিব বর্তমান বাজার পরিস্থিতি কেমন রয়েছে। ঢাকা শেয়ার বাজারের সূচকের অবস্থান আপনাদেরকে বলেছি। আজ দিনের শুরু থেকে নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং লেনদেনের গতি এই সপ্তাহের মধ্যে সবচেয়ে কম দেখা যাচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে। আমরা দেখেছিলাম টানা ১৬ কার্যদিবস ১,০০০ কোটি টাকার উপর লেনদেন হওয়ার পর ৯০০ কোটি টাকা লেনদেন হয়েছিল। কিন্তু আজ যে লেনদেনের গতি রয়েছে ৮০০ কোটি টাকা লেনদেন হয় কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে। আজ এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে, যার ফলশ্রুতিতে সূচক এখন ৩৩ পয়েন্ট কমে গিয়েছে, অবস্থান করছে ৫,৮৩৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি যেহেতু পতন হয়েছে, এর মধ্যে মাত্র ৭৪টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২৫৬টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম। এবং আমরা দেখে নিতে যাচ্ছি লেনদেনের গতি। এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ৫৭৬ কোটি টাকা, আরও ঘণ্টাখানেক বাকি রয়েছে। এক্ষেত্রে দেখা যাক আজকে ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হবে
কিন্তু কত 800 না 900 কোটি টাকা এটি দেখা যাচ্ছে। এবং আমি আপনাদেরকে যে অ্যানালাইসিসটি বলেছিলাম, গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন 1475 কোটি টাকা, আর যদি 1000 কোটি টাকা লেনদেন হয় তাহলে ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়াবে 1075 কোটি টাকা। সেই হিসেবে ডেইলি অ্যাভারেজ লেনদেন 400 কোটি টাকা কমে যাচ্ছে এই সপ্তাহের লেনদেনে। এখন পর্যন্ত টপ ট্রেডে যারা রয়েছে এদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 27 কোটি 72 লক্ষ টাকার। দ্বিতীয় অবস্থানে রয়েছে টপ ট্রেডে সিটি ব্যাংক, 15 কোটি 36 লক্ষ টাকার লেনদেন হচ্ছে। এমএল ডাইং রয়েছে তৃতীয় অবস্থানে, 14 কোটি 48 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে কুইন সাউথ, এটি 12 কোটি 62 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। আইটিসি এটি রয়েছে পঞ্চম অবস্থানে, এটি 11 কোটি 5 লক্ষ টাকা লেনদেন হয়েছে। এবং টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদিও বাজার আজ নিম্নমুখী প্রবণতা রয়েছে, এর মধ্যে ট্রেডকে দেখতে পাচ্ছি টপ ট্রেডে কিন্তু পজিটিভ অবস্থান রয়েছে। তবে 4টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2টি প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে, 2টি অপরিবর্তিত রয়েছে। এবং অপরিবর্তিত যেগুলো রয়েছে এটিও যদি যে পতন রয়েছে আজ এটি কন্টিনিউ করে তাহলে হয়তো বা নিম্নমুখী প্রবণতায় চলে যেতে পারে। টপ ট্রেডের পাশাপাশি আমরা এখন দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে, টপ লুজারে কারা রয়েছে। টপ গেইনারে আজ রয়েছে ফ্যামিলি টেক্সটাইল, 8.70% বৃদ্ধি পেয়েছে। টুং হাই রয়েছে দ্বিতীয় অবস্থানে, 7.69% বৃদ্ধি পেয়েছে। নুরানি রয়েছে তৃতীয় অবস্থানে, 7.41% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে সিএনএ টেক্সটাইল, এটি প্রায় 7% বৃদ্ধি পেয়েছে। রিজেন্ট টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে, 6.67% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর, গার্মেন্টস সেক্টর এটি কিন্তু আজকে উত্থান গতিতে রয়েছে। অর্থাৎ টপ গেনের 5টি প্রতিষ্ঠানের মধ্যে আপনারা যদি দেখেন নুরানি ডাইং, টুং হাই, ফ্যামিলি টেক্স, সিএনএ টেক্স, রিজেন্টে 5টি প্রতিষ্ঠানই টেক্সটাইল, গার্মেন্টস এবং অ্যাক্সেসরিজ রিলেটেড খাতে রয়েছে। এই হিসেবে বলা যেতে পারে যেহেতু বিমা খাতে কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে, টেক্সটাইল খাত, গার্মেন্টস খাতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এখন আমরা দেখে নিতে যাচ্ছি ডিএসসি টপ লুজারে কারা রয়েছে। যেহেতু মার্জিনহীন বিধিমালার যে সুপারিশ সেটি বিমা খাতকে প্রভাব করে থাকে সবচেয়ে বেশি, কিন্তু আজ বিমা খাতের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড খাতে ব্যাপক নেতিবাচক প্রবণতা রয়েছে এবং 5টির মধ্যে 2টি মিউচুয়াল ফান্ড খাত রয়েছে। যদিও আমরা কিছুদিন আগে দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাথে বিএসসিসি চেয়ারম্যানের যে ইন্টারভিউটি সেটিতে দেখেছি বিমা খাত না, আমরা মার্জিনহীন বিধিমালার পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতকে অগ্রসর করার জন্য বিএসসিসি চেয়ারম্যান বেশ কিছু রোডম্যাপ প্রকাশ করছে। এবং এক্ষেত্রে অন্যতম প্রধান রোডম্যাপ হচ্ছে যে প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স ট্র্যাকিং করার জন্য একটি অনলাইন পোর্টাল করা হবে। অর্থাৎ অনলাইন পোর্টাল দেখেই বিনিয়োগকারীরা বেছে নিতে পারবে যে কোন মিউচুয়াল ফান্ড ভালো করছে, কোন মিউচুয়াল ফান্ড খারাপ করছে। এবং মিউচুয়াল ফান্ড খাতকে আগের দিকে নিয়ে যাওয়ার জন্য এই পোর্টালটি চালু করা হবে শিগগিরই বলে জানিয়েছেন বিএসসিসি চেয়ারম্যান। এবং আপনারা জানেন বিশ্বের অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ড খাতের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে এবং ওইসব দেশে মিউচুয়াল ফান্ডকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে পুরোপুরি উল্টো, কারণ এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে মিউচুয়াল ফান্ড খাতের আমরা উত্থান খুব কম দেখে থাকি, পতনই দেখে থাকি সবসময়। এবং এই খাতে সংস্কারের জন্য ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টপ লুজার প্রথম অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক, দ্বিতীয় অবস্থানে ক্যাপএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে রয়েছে শ্যামপুর সুগার মিল, চতুর্থ অবস্থানে রয়েছে দুলামিয়া কটন, পঞ্চম অবস্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ লুজারে কারা রয়েছে। এতক্ষণ আমরা দেখে নিয়েছি যে ঢাকা শেয়ার বাজারে কতটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, কমেছে, টপ গেইনার, টপ ট্রেড এবং টপ লুজার দেখেছে। এখন আমরা দেখে নিতে চাচ্ছি টেক্সটাইল খাতের অবস্থান কেমন রয়েছে। যেহেতু দেখেছি টপ গেইনারে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 5টি রয়েছে টেক্সটাইল খাতের। প্রথম অবস্থানে রয়েছে ফারিস নিটিং অ্যান্ড ডাইং, দ্বিতীয় অবস্থানে রয়েছে মালিক স্পিনিং, তৃতীয় অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার। জানিয়ে রাখি এটি হচ্ছে টেক্সটাইল খাতের টপ ট্রেডের অবস্থান, অর্থাৎ টেক্সটাইল খাতের কোন কোন কোম্পানি লেনদেন বেশি হয়েছে। এখন দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ গেইনার। টপ গেইনারে আমরা যেটি দেখেছিলাম ডিএসসি টপ গেইনারে একই রকম তালিকা দেখা যাচ্ছে। ফ্যামিলি টেক্সটাইল, জেনারেশন নেক্সট, সিএনএ টেক্সটাইল, এমএল ডাইং, মিথুন নিটিং, এই 5টি প্রতিষ্ঠান টপ গেইনে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি টেক্সটাইল 8.70% বৃদ্ধি পেয়েছে, জেনারেশন নেক্সট প্রায় 7% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এখন টেক্সটাইল খাতের টপ লুজারে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে দুলামিয়া কটন, ডেল্টা স্পিনার্স, স্কোয়ার নিট, আলহাজ টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন। এবং আমরা দেখতে পাচ্ছি দুলামিয়া কটন 5.53% দর হারিয়েছে, আনলিমা ইয়ার্ন 2% দর হারিয়েছে। সব কিছু মিলে সপ্তাহের শেষ কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং মার্জিনহীন বিধিমালার সুপারিশ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়েছেন বিএসসিসি থেকে। কারণ এখনও 2 সপ্তাহ রয়েছে মতামত দেওয়ার জন্য। সব পক্ষ থেকে মতামত নেয়ার পরই মার্জিনহীন বিধিমালার পরিবর্তন বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে আমরা দেখি যে আসলে মার্জিনহীন বিধিমালার চূড়ান্ত সুপারিশ কী আসে। দেখা যাক দিন শেষে আসলে
দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে লেনদেনের গতি কমে যাচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে 450 থেকে 500 কোটি টাকা লেনদেন কমে যাচ্ছে। অনেক দিন পর আমরা দেখেছিলাম যে 1000 কোটি টাকার উপর লেনদেন ছাড়িয়েছিল, কিন্তু সেই লেনদেনের গতি আবারও পেছনের দিকে যাচ্ছে। এবং এই সপ্তাহে লেনদেন যদিও আমরা 3 কার্য দিবস দেখেছি 1000 কোটি টাকার উপরে হয়েছে, আজকে লেনদেনের গতি অনেকখানি কম। আরেক কার্য দিবস দেখেছি 900 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল। সেই হিসেবে আমরা বলতে পারি গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন 1475 কোটি টাকা থেকে আজ হয়তোবা 1000 কোটি টাকার নিচে লেনদেন নেমে যেতে পারে ডেইলি অ্যাভারেজ লেনদেন। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।